আজকের গল্পের শুরুটা হয় এক ভয়াবহ বিশৃঙ্খলার মধ্য দিয়ে। চারিদিকে মানুষ জীবন বাঁচাতে এদিক ওদিক ছোটাছুটি করছে, আর টিভিতে বারবার ইভাকুয়েশনের জন্য অ্যালার্ট করা হচ্ছে। চারপাশে শুধু ধ্বংস আর ধ্বংস। বড় বড় বিল্ডিং ধসে পড়ছে, রাস্তা ফেটে গেছে, আর বাতাসে ভেসে আসছে শুধু মানুষের আত্মচিৎকার। এই ভয়াবহ পরিস্থিতির মাঝেই মাটিতে একটা বিশাল গর্ত দেখা যায়। সেই গর্তের ভেতরে মার্ক নামের এক লোক আটকে পড়ে আছে। সে তো প্রাণপণে বাইরে বেরোনোর চেষ্টা করছিল, কিন্তু তার পায়ের উপর একটা ভারী পাথর চাপা পড়ে আছে, যার কারণে সে একটুও নড়তে পারছে না। প্রচন্ড যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু আশেপাশে কেউই ছিল না। পুরো এলাকা ছিল একেবারে শুনশান। তাই তার চিৎকারগুলো ধ্বংস হয়ে যাওয়া শহরের নীরবতার মধ্যেই হারিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ অসহ্য কষ্ট সহ্য করার পর মার্কের চোখে পড়ে পাশে পড়ে থাকা একটা ধাতব রডের উপরে। খুব কষ্ট করে সে সেটাকে নিজের দিকে টেনে নেয়, আর তার সাহায্যে মাটিতে পড়ে থাকা নিজের ফোনটা তুলে নেয়। কাঁপা কাঁপা হাতে সে দ্রুত কাউকে ফোন করার চেষ্টা করে, কিন্তু প্রতিটা কলই ভয়েস মেইলে চলে যাচ্ছিল। প্রতিবার ফোন কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে তার আশা আরেকটু করে ভেঙে পড়ছিল যে সে আর কখনোই হয়তো এখান থেকে বের হতে পারবে না। কিন্তু তখনই হঠাৎ করে মাটি আবার প্রচন্ড ভাবে কাঁপতে শুরু করে। মার্ক ভয়ে পাথরটা শক্ত করে ধরে ফেলে আর জোরে জোরে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু চারপাশে কেউই নেই। তার বুকের ভেতর ধকধকানি বেড়েই যায়, আর একটা করুণ মৃত্যুকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত হতে থাকে। ঠিক তখনই তার নিজের বাচ্চাদের মুখ মনে পড়ে যায়। তাই আবারও এক বুক সাহস নিয়ে এখান থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে। কোনো মতে চেষ্টা করে সে তার ফোনের ফ্ল্যাশলাইট অন করে, যাতে চারপাশটা ভালো করে দেখতে পায়। তখন আলো ঘোরাতে ঘোরাতে সে কাছে একটা অন্ধকার সুড়ঙ্গ দেখতে পায়, কিন্তু ঠিক তখনই সেই সুড়ঙ্গের ভেতর থেকে এক ভয়ঙ্কর গর্জনের শব্দ ভেসে আসে। ভয়ে মার্কের বুকটা আবারও কেঁপে ওঠে, আর সে সঙ্গে সঙ্গে ফ্ল্যাশলাইট বন্ধ করে দেয়। কিছুক্ষণ সে চুপচাপ সেখানেই বসে থাকে। তারপর সে নিজেকে সামলে নিয়ে ভাবে যেভাবেই হোক স্ত্রীকে একটা খবর দেয়া দরকার। সে ফোনে একটা ভয়েস মেসেজ রেকর্ড করে বলে যে আমার অবস্থা ভালো না, তুমি প্লিজ বাচ্চাদের দিকে একটু খেয়াল রেখো। ঠিক সেই সময় উপর থেকে হেলিকপ্টারের আওয়াজ শোনা যায়। এক মুহূর্তের জন্য মার্কের চোখে আশার আলো চলে ওঠে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই হেলিকপ্টারটা ক্রাশ করে বিস্ফোরণ ঘটে। প্রচন্ড বিস্ফোরণে মাটি কেঁপে ওঠে, আর পুরো গর্তটা ভেঙে পড়তে শুরু করে। মার্ক আতঙ্কে পাশে পড়ে থাকা ধাতব রডটা দিয়ে পাথরটা সরিয়ে ফেলে এবং সমস্ত শক্তি দিয়ে নিজের পা ছাড়িয়ে নেয়। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সে কোনো মতে দৌড়ে পাশের সুড়ঙ্গে ঢুকে পড়ে, কিন্তু দৌড়ানোর সময় কাচের একটা টুকরো মার্কের পেটে গভীরভাবে ঢুকে যায়। তার তো প্রচন্ড কষ্ট হচ্ছিল, কিন্তু যন্ত্রণায় চিৎকার না করে সে রুমাল দিয়ে মুখটা চেপে ধরে আর মনে সাহস জড়ো করে কাচের টুকরাটা বের করে ফেলে। কিন্তু ক্ষতটা বেশ জোরালো হয়। সেখান থেকে প্রচুর পরিমাণে রক্ত ঝরতে দেখে মার্কের মুখ তো ফ্যাকাশে হয়ে যায়। কিছুক্ষণের জন্য সে দেয়ালে হেলান দিয়ে বসে পড়ে। তার মনে হচ্ছিল যেন সবকিছু এখানেই শেষ, কিন্তু ফোনে বাচ্চাদের ছবি দেখতে তার ভেতরে আবারও বাঁচার শক্তি ফিরে আসে। সে পকেট থেকে লাইটার বের করে চারপাশে আলো জ্বালায়। প্রচন্ড ব্যথার কারণে তো সে ঠিকভাবে হাঁটতেও পারছিল না, তাই সে ধাতব রডটাকেই ভরসা করে ধীরে ধীরে এগোতে থাকে। কিছুটা সামনে যেতেই সে দেয়ালে রক্তের দাগ দেখতে পায়। তখনই সে বুঝে যায় সে এখানে একা নয়। একটু এগিয়ে সে মাটিতে পড়ে থাকা একটা ব্যাকপ্যাক দেখতে পায়। সেটা খুলতেই ভেতরে সে একটা নাইট ভিশন ক্যামেরা পায়। ক্যামেরাটা চালু করে সে সুড়ঙ্গের ভেতরে তাকায়। তখন সবুজ আলোয় সে এক কোণে একজন মানুষের ছায়া দেখতে পায়। মার্ক তখন অনেকটা সাবধানে সেই দিকে এগিয়ে যায়। কাছে গিয়ে দেখে সেখানে এক মহিলা আহত অবস্থায় বেহুশ হয়ে পড়ে আছে, কিন্তু ওই আলো দেখতেই সেই মহিলাটা ভয় পেয়ে হঠাৎ করে চিৎকার করে বসে। মার্ক সঙ্গে সঙ্গেই তাকে শান্ত করার চেষ্টা করে এবং পাশের ব্যাগটা তুলে দেখিয়ে ইশারায় জিজ্ঞেস করে, এটা কি তোমার ব্যাগ? ওই মহিলাটা তাড়াতাড়ি ব্যাগটা ধরে ভেতরে পানির বোতল খুঁজতে থাকে, কিন্তু তার আগেই মার্ক সেই পানি খেয়ে ফেলেছিল। তখন মার্কের চোখ পড়ে মহিলার পায়ের গভীর ক্ষতের দিকে। ঠিক তখনই আবার প্রচন্ড ঝাঁকুনি শুরু হয়, আর দুজনেই ভয় পেয়ে আবারও তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। এরপর সবকিছু শান্ত হলে যখন মার্ক চোখ খোলে তখন দেখতে পায় সেই মহিলা আর ওখানে নেই। সে তাকে ডাকতে ডাকতে সুড়ঙ্গের ভেতরে এগোয়। একটু পরে আবার তার দেখা মেলে, কিন্তু তার মুখে ভয় আর আতঙ্ক স্পষ্ট। ওই মহিলা তখন ফিসফিস করে বলে, একদম কোনো কথা বলবে না, চুপ থাকো, শব্দ করলে ওটা আমাদের খুঁজে পেয়ে যাবে। এটা শুনেই তো মার্ক অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে কোন জিনিস, কিন্তু মহিলা শুধু চুপ থাকার ইশারা করে। কিছুক্ষণ পর মার্ক তার পায়ের ক্ষত বেঁধে দেয় এবং বেল্ট দিয়ে রক্তপাত থামানোর চেষ্টা করে। এরপর হঠাৎ মার্ক রেগে গিয়ে বলে,
তুমি কাদের কথা বলছো? এসব সব তো ভূমিকম্পের জন্য হচ্ছে। ওই মহিলা তখন তাকে বলে যে সত্যি তোমার মনে হয় এটা ভূমিকম্প? মার্ক বলে হ্যাঁ, কয়েক সপ্তাহ ধরেই তো এমন হচ্ছে। ওই মহিলা বলে তুমি কি সত্যি ওটাকে দেখোনি? সে আর কিছু বলার আগে আবার মাটি কাঁপতে শুরু করে। মহিলা বলে শোনো, আমার নাম কেট, আর আমি ভালো করে জানি কেউ আসবে না আমাদের বাঁচাতে, সবাই মরে গেছে। মার্ক কিছুই বুঝতে পারে না। সে তখন কেটকে শান্তভাবে বুঝিয়ে সে বলে ঠিক আছে, কিন্তু আমাদের তো আগে এখান থেকে বেরোতে হবে। তারপর দুজনেই সুড়ঙ্গের ভেতর দিয়ে এগিয়ে যেতে থাকে। মার্ক সামনে যেতে চায় যাতে পথটা ভালো করে দেখতে পারে, কিন্তু কেট তখন তাকে বাধা দিয়ে বলে যে তুমি পেছনে থাকো, আমাকে আগে যেতে দাও, তুমি আমাকে এখানে ফেলে চলে যেতে পারো। এটা শুনে মার্ক অবাক হয়ে বলে যে আমি কেন সেটা করব? মহিলা বলে কারণ সবাই তো এটাই করে, বিপদে পড়লে মানুষকে অন্যদের পেছনে ফেলে পালিয়ে যায়। মার্ক তখন বেশ জোর দিয়ে বলে সে কখনোই এমনটা করবে না, কিন্তু মহিলা সন্দেহের সঙ্গে বলে আমি তো তোমাকে চিনি না, তাহলে বিশ্বাস করার তো কোনো কারণ নেই। তখন মার্ক নিজের মানিব্যাগ থেকে মেয়ের ছবি বের করে তাকে দেখায়। সে শুধু নিজের বাচ্চাদের কাছে পৌঁছাতে চায়, এই আশাতেই সে এগিয়ে যেতে চায়, কিন্তু কেট তাকে স্পষ্ট জানিয়ে দেয় কিন্তু আমি চাই তুমি সামনে থাকো। মার্ক তখন বলে আমি তো তোমার কাছ থেকে কোনো পারমিশন নিচ্ছি না, আর এটা কোনো প্রশ্ন নয়, আমি সামনে যাবই। এটা শুনেই তো কেট খেপে যায়, আর হঠাৎ সে জোরে মার্ক আঘাত করে আর পিস্তল বের করে মার্ককে হুমকি দিয়ে বলে যে আমার লাইটারটা দাও, আর এখন থেকে তুমি আমার পেছনেই থাকবে। আর একটা কথা, আমার থেকে দূরত্ব বজায় রাখবে আর একদমই কোনো শব্দ করবে না। এরপর দুজন ধীরে ধীরে সুড়ঙ্গের ভেতরে এগোতে থাকে। ঠিক তখনই পেছন থেকে কোনো ভয়ঙ্কর কিছুর গর্জনের শব্দ শোনা যায়। কেট তখন সঙ্গে সঙ্গে লাইটার নিভিয়ে দেয় আর পুরো সুড়ঙ্গটা আবারও অন্ধকারে ডুবে যায়। মার্ক তাকে লাইটার জ্বালাতে বলে, কিন্তু কেট তো তার একটা কথাও শোনে না। তখন মার্ক নিজের ফোনের ফ্ল্যাশটা জ্বালায়। এটা দেখে কেট রেগে গিয়ে বলে যে কি করছো, তোমাকে এটা করতে মানা করেছি না, ওটা আমাদের খুঁজে পেয়ে যাবে। মার্ক তাকে জিজ্ঞেস করে কোন জিনিস, কিন্তু কেট তখনও তাকে কিচ্ছু বলে না, শুধু চুপ থাকার ইশারা করে। তখন হঠাৎ মার্কের মাথায় একটা আইডিয়া আসে। সে কেটের কাছ থেকে নাইট ভিশন ক্যামেরা চায়। ক্যামেরা চালু করে সে শব্দ আসার দিকটায় তাকায়, কিন্তু সেখানে সে কিছুই দেখতে না পেয়ে মার্ক বলে যে ভয় পেও না, সব ঠিক আছে। কিন্তু ঠিক তখনই সে ঘুরে দেখে কেট আর সেখানে নেই। ঠিক পেছন থেকে আবার সেই ভয়ঙ্কর গর্জনের শব্দ শোনা যায়। মার্ক সঙ্গে সঙ্গে ঘুরে তাকায়, কিন্তু তবুও কিছুই দেখতে পায় না। এতে মার্ক তো ভয় পেয়ে যায়, কিন্তু তাও সে সাহস জোগাড় করে সামনে এগিয়ে যেতে থাকে। কিছুটা দূর এগিয়ে সে আবার সেই মহিলাকে দেখতে পায়। কেট তখন ভয় পেয়ে কাঁপছিল, আর সে ওই কাঁপা কাঁপা কণ্ঠে মার্ককে জিজ্ঞেস করে তুমি কি কিছু দেখেছো? মার্ক তাকে বোঝায় যে সেখানে আসলে কিছুই ছিল না, কিন্তু ভয় তো কেট তখন হঠাৎ লাফিয়ে সামনে এগিয়ে যায় আর বলে সে যে কোনো মূল্যে এখান থেকে বের হতে চায়। ঠিক সেই সময় আবার সেই ভয়ঙ্কর গর্জনের শব্দ শোনা যায়, আর কোনো উপায় না থাকায় এবার দুজনেই সেখান থেকে দৌড়াতে শুরু করে। তবে বেশ আহত থাকার কারণে দৌড়াতে গিয়ে তার পা পিছলে পড়ে যায়। কেট তৎক্ষণাৎ লাইটার চালায়, কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পায় না। তখন মার্ক নাইট ভিশন ক্যামেরা চালায়, আর এবার ওই ক্যামেরার ভিতর দিয়ে সে স্পষ্টভাবে দানবটাকে দেখতে পায়। ওই দানবটা তখন ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। দুজনেই সঙ্গে সঙ্গে সুড়ঙ্গের এক পাশে লুকিয়ে পড়ে আর একটুও নড়াচড়া করে না। এরপর যখন তাদের মনে হয় দানবটা পিছু হটছে, তখন তো কেট ভীষণ অস্থির হয়ে পড়ে। সে তার ব্যাকপ্যাক থেকে ঔষধ বের করতে যায়, কিন্তু তখনই তার মনে পড়ে যায় ওষুধের প্যাকেটটা সে পেছনে ফেলে এসেছে। মার্ক তখন শান্তভাবে বলে এখন আর ফিরে যাওয়া সম্ভব নয়। পরিস্থিতির ভয়াবহতা বুঝে কেট আবার পিস্তল বের করে আর মার্ককে বলে যে যেভাবেই হোক আমার ওই ওষুধটা লাগবে, ওটা ছাড়া আমি বাঁচতে পারবো না। মার্কের কাছে তো এখন আর কোনো উপায় নেই, তাকে কেটের কথাই শুনতে হবে। তাই সে মনে অনেকটা সাহস নিয়ে পেছনের দিকে যায় আর ওষুধের প্যাকেটটা খুঁজে বের করে দ্রুত ফিরে আসে। এরপর মার্ক তাকে ওষুধ দেয় এবং তার পাশে বসে পড়ে আর জিজ্ঞেস করে তুমি কি জানো এই ভয়ঙ্কর জিনিসটা আসলে কি? কেট তখন তাকে খুব বেশি কিছু জানায় না, শুধু বলে তারা অনেকদিন ধরে এই জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তারপর মার্ক জানতে চায় সে এখানে কিভাবে আটকে পড়েছিল। কেট বলে যে ওই দানবদের হাত থেকে পালাতে গিয়ে মাটি ফেটে আমি নিচে পড়ে যাই। তখন মার্কও নিজের গল্প শোনায়। সে বলে শুরুতে সে ভেবেছিল এসব কেবল ভূমিকম্প। সে রাস্তা পার হচ্ছিল, হঠাৎ প্রচন্ড শব্দ হয়, তারপর আর কিছুই তার মনে নেই যে সে কিভাবে এই গর্তে পড়ে গেল। এরপর তারা দুইজন আবারও খুব সাবধানে সুড়ঙ্গের ভেতরে এগোতে থাকে। অনেকক্ষণ হাঁটার পর তারা একটা সরু পথ দেখতে পায়, যেটা সম্ভবত বাইরে যাওয়ার রাস্তা, কিন্তু পা বাড়াতেই হঠাৎ লাইটার নিভে যায় আর তারা পুরোপুরি অন্ধকারে ডুবে যায়। কেট তখন দ্রুত নাইট ভিশন ক্যামেরা বের করে এবং মার্কের ফোন চায়। সে বলে ফোনের ব্যাটারি খুব কম, এটাই এখন তাদের একমাত্র ভরসা। কিছুক্ষণ পর সুড়ঙ্গের শেষে মহিলা একটা উজ্জ্বল আলো দেখতে পায়। তার মনে হয় তারা বুঝি প্রায় বেরিয়ে এসেছে। এক বুক আশা নিয়ে দুজন সেই দিকে
হামাগুড়ি দিয়ে এগোয়, কিন্তু কাছে গিয়ে দেখে আলোটা আসছে পড়ে থাকা একটা ফ্ল্যাশ লাইট থেকে। এটা দেখে তারা দুইজন আবারও হতাশ হয়ে পড়ে, আর কেট তখন দেখতে পায় আবারও শ্বাসকষ্ট হতে শুরু করে। মার্ক তখন তাকে শান্ত করে বলে যে এত দ্রুত আমাদের হাল ছেড়ে দিলে চলবে না, যেভাবেই হোক এখান থেকে বের হতে হবে। এরপর কেট নিজেকে সামলে নিয়ে ফ্ল্যাশ লাইট তুলে সামনে আলো ফেলে। তখনই আলোয় তারা একটা দেহ দেখতে পায়, যেটা আধা পাথরের নিচে চাপা পড়ে আছে। কেট ওই লোকটার কাছে গিয়ে তাকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তাকে জাগাতে পারছিল না। আর এরপর কেট ওই লোকটার বডি চেক করে সেখানে তার একটা ছুরি পেয়ে যায়। তখন মার্ক তাকে বলে যে দেখো, তোমার কাছে তো আগে একটা বন্দুক আছে, এই চাকুটা তুমি আমাকে দিয়ে দাও। প্রথমে তো কেট কেমন যেন রাগ হয়ে যায়, কিন্তু পরে আবার সেই চাকুটা মার্ককে দিয়ে দেয়। এরপর কেট যখন আবার ওই লোকটাকে চেক করা শুরু করে, তখন সে তার পকেটে ছোট্ট একটা ওয়াইনের বোতল পায়। ওয়াইনের বোতলটা পেয়েই তো এত কষ্টের মাঝে সে একটু খুশি হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে সে এক চুমুক খায়। তারপর বোতলটা মার্ককে দেয়, কিন্তু মার্ক এটা না খেয়ে সেটা নিজের ক্ষতে ঢেলে দেয় আর পরিষ্কার করে বলে যে এখন তাদের সামনে এগোনো উচিত। এরপর তারা দুজনেই ওই লোকটাকে সামনে ফেলে রেখে সামনে এগোতে থাকে, কিন্তু হঠাৎই সেই লোকটা মার্কের পা ধরে ফেলে আর যন্ত্রণায় সাহায্যের জন্য চিৎকার শুরু করে। এটা দেখেই তো তারা দুজন আবারও ভয় পেয়ে যায়। তখন কেট তাকে চুপ করতে বলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শব্দটা পুরো সুড়ঙ্গে ছড়িয়ে পড়ে। পর মুহূর্তেই দানবটার ভয়ঙ্কর গর্জন শোনা যায়। সে দ্রুত তাদের দিকে ছুটে আসে। বিপদ বুঝতে পেরে মার্ক আর কেট দৌড়ে পালিয়ে যায়, কিন্তু ওই আহত লোকটা সেখানেই পড়ে থাকে। ভয়ে দৌড়াতে গিয়ে তাদের হাত থেকে ক্যামেরা পড়ে যায়, আর স্ক্রিনে শেষবার দেখা যায় দানবটা আহত লোকটার উপর ঝাঁপিয়ে পড়ছে। কিছুক্ষণ পর দুজন ধীরে ধীরে ফিরে আসে ক্যামেরা তুলতে। মার্ক নিচু হয়ে ক্যামেরা তোলে, ঠিক তখনই সে দেখে দানবটা আবার তাদের দিকেই ফিরে আসছে। আতঙ্কে তারা আর পেছনে না তাকিয়ে সামনে ছুটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিছু দূর যাওয়ার পর কেট হঠাৎ কাশতে শুরু করে। মার্ক তাকে কিছুক্ষণ রেস্ট নিতে বলে, কিন্তু সে রাজি হয় না, কারণ দানবটা তখনও তাদের পেছনেই ছিল। আর এটা নিয়ে তারা দুজন আবার সেখানে তর্ক শুরু করে দেয়। মার্ক সামনে যেতে চায়, কিন্তু কেট তাকে থামিয়ে দিয়ে বলে যে তোমাকে তো আমি আগেই বলেছি তুমি সামনে থাকতে পারবে না। আমার আর দানবটার মাঝে এখন শুধু তুমি আছো, তাই আমি তোমাকে সামনে যেতে দিতে পারি না। এই কথা শুনে মার্ক রেগে যায় আর বলে যে তাহলে আমি কি শুধু তোমার জন্য একটা টোপ? কেট তখন চুপচাপ বলে যে এই পরিস্থিতি তুমি নিজেই তৈরি করেছো। মার্ক আর সহ্য করতে পারে না, সে ছুরিটা তার গলায় ধরে বলে যে আমি এখানে মরতে আসিনি। আর ঠিক তখনই পাশে একটা জোরে শব্দ হয়। দুজন ঘুরে দেখে ওটা শুধু একটা ইঁদুর। দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু পর মুহূর্তে দানবটা এসে পড়ে এবং এক ঝটকায় সেই ইঁদুরটাকে মেরে ফেলে। এই দৃশ্য দেখে দুজন আতঙ্কে দৌড়াতে থাকে। হঠাৎ দানবটা মার্ককে ধরে ফেলে। যন্ত্রণায় আর ভয়ে কাতরাতে কাতরাতে মার্ক সাহায্যের জন্য চিৎকার করে। সে কেটকে বলে যে দানবটাকে দ্রুত গুলি করো প্লিজ, কিন্তু কেট তখন প্রচন্ড ভয়ে শকড হয়ে যায়। সে কিছুই করতে পারে না, শুধু সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর সে একা সুড়ঙ্গের ভেতর এগোতে থাকে। হঠাৎ তার মনে হয় কেউ তার পেছনে আছে। ভয়ে ধীরে ঘুরে তাকাতেই তার চোখকে বিশ্বাস করতে পারে না, কারণ তার সামনে মার্ক দাঁড়িয়ে আছে। সে এখনো জীবিত আছে। সে প্রচন্ড অবাক আর খুশি হয়, কারণ সে বিশ্বাসই করতে পারছিল না মার্ক কিভাবে দানবটার হাত থেকে বেঁচে গেল। মার্ক বলে সে ছুরিটা ব্যবহার করে দানবটাকে মেরে ফেলেছে। কেট তখন লজ্জিত হয়ে তার কাছে ক্ষমা চায়, কিন্তু মার্ক বিষয়টা এড়িয়ে যায়, শুধু সামনে এগোনোর ইশারা করে। কিছুক্ষণ তারা চুপচাপ হাঁটে, তারপর এক জায়গায় থামে। ক্লান্ত আর ভয় কাঁপতে কাঁপতে কেট নর্দমার নোংরা পানি পান করে। তারপর পানির বোতলটা মার্কে দিয়ে এগিয়ে বলে যে আমি তো বুঝতেই পারিনি তুমি শুধু একটা ছুরি দিয়ে দানবটাকে মেরে ফেলতে পারবে। তুমি সত্যি খুবই সাহসী মানুষ। কিন্তু মার্ক তখন একটু মুচকি হাসি হেসে চোখ নামিয়ে বলে যে কিন্তু আমার বাচ্চারা তো তা মনে করে না। কেট তখন জিজ্ঞাসা করে যে কেন? এরপর মার্ক তার গল্প বলতে শুরু করে। সে বলে অনেক বছর আগে তার বাড়িতে আগুন লেগেছিল। তার স্ত্রী আর মেয়ে কোনো মতে বেঁচে যায়, কিন্তু তার ছেলে মাইকেল উপরের ঘরে আটকে পড়েছিল। মার্ক প্রাণপণে সেখানে ছুটে যায়, কিন্তু ঘরের কাছে পৌঁছে দেখে সামনে আগুনের ভয়ঙ্কর দেয়াল। সে মাত্র কয়েক কদম দূরে ছিল, তবুও ভেতরে ঢুকতে পারেনি। কিছুক্ষণ পর দমকল বাহিনী এসে মাইকেলকে জীবিত উদ্ধার করে, কিন্তু সেই দিনের পর থেকে মার্ক আর কখনো নিজের বাড়িতে ফিরে যাওয়ার সাহস জোগাড় করতে পারেনি। কেট তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে যে এসব আসলে তোমার মনেরই ভুল ভাবনা, অকারণে নিজেকেই দোষ দিচ্ছ। মার্ক গভীর একটা নিঃশ্বাস নিয়ে বলে তখন তার মনে হয়েছিল পরিবারের থেকে দূরে থাকাটাই সবচেয়ে নিরাপদ পথ। এই কথা শুনে কেট হঠাৎ রেগে যায়। সে বলে তার বাচ্চাদের তাকে দরকার, আর তাদের থেকে দূরে থেকে সে শুধু তাদের কষ্টটাই বাড়াচ্ছে। সে মার্ককে বলে অজুহাত দেওয়া বন্ধ করো আর নিজের পরিবারের কাছে ফিরে যাও। কথা বলতে বলতে তারা দুইজন বেশ কাছাকাছি চলে এসেছিল, কিন্তু কেট তখন তার ফিলিংস লুকাতে গিয়ে
কথার বিষয় পাল্টে ফেলে। সে উঠে দাঁড়িয়ে বলে যে এখন তাদের সামনে এগোতেই হবে। কিছুটা দূর যাওয়ার পর তারা দেখলো সুড়ঙ্গের রাস্তা পুরোপুরি বন্ধ। ভয়তো কেট কাঁপতে লাগে আর মার্ককে জিজ্ঞেস করে যে এখন তারা কি করবে। পরিস্থিতি দেখে মার্ক বলে তাদের ফিরে যেতে হবে, কিন্তু এই কথা শুনেই কেট আবারও রেগে যায় আর চিৎকার করে বলে যে এত দূরে আসার পর আমি এখান থেকে কোনোভাবেই আর ফিরে যাব না। এরপর সে সামনে পড়ে থাকা পাথরগুলোতে লাথি মারতে শুরু করে। মার্কের আর কোনো উপায় ছিল না, সেও তাকে সাহায্য করতে লাগে। অনেক কষ্ট করার পর দুজনে মিলে পাথরের আড়ালে লুকিয়ে থাকা একটা গোপন পথ খুলে ফেলে। সেই পথটা নিচের দিকে নামছিল, যেন কোনো পুরনো ট্রেনের টানেলের দিকে। তখন নিচে নামতে গিয়ে তারা সেখানে একটা ডেড বডি দেখতে পায়। এরপর যখন তারা উপরের দিকে তাকায় তখন সেখানে তারা একটা লোহার গ্রিল দেখতে পায়, আর এটাই সম্ভবত বাইরে যাওয়ার পথ। মার্ক তখন লাফ দিয়ে ওই গ্রিলটা ধরার চেষ্টা করে। মার্ককে দেখা দেখি তখন কেটও চেষ্টা করে, কিন্তু প্রচন্ড ক্লান্তি আর শরীরে চোটের কারণে ঠিকমতো লাফই দিতে পারছিল না। অনেক চেষ্টা করার পর তারা ওই গ্রিলটাকে ধরতে পারে ঠিকই, কিন্তু ওটা ধরে আর বেশিক্ষণ থাকতে পারে না। ঠিক তখনই বাইরে থেকে গুলির শব্দ আর মানুষের চিৎকার ভেসে আসে। তারা ভয়ে একে অপরের দিকে তাকায় আর তারপর প্রাণপণে সাহায্যের জন্য চিৎকার করতে লাগে। কিছুক্ষণ পর গ্রিলের উপরে একজন সৈনিককে দেখা যায়। সে নিচে তাকিয়ে বলে সে সাহায্য করতে এসেছে এবং তার সঙ্গীকে দড়ি আনতে বলে। মার্ক আর কেটের চোখে তখন আশার আলো ঝলমল করছিল। তাদের মনে হলো এবার তারা সত্যি বাঁচতে পারবে, কিন্তু ঠিক তখনই বাইরে থেকে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ হয় আর মুহূর্তের মধ্যে দানবগুলো সেখানে থাকা সোলজারদের উপর আক্রমণ করে। সৈনিকরা তখন সঙ্গে সঙ্গে গুলি চালায়, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সে চিৎকার করতে করতে নিচে পড়ে যায়। তার রক্ত উপর থেকে ঝরে পড়ে, মার্ক আর কেটের গায়ে ছিটকে পড়ে। পরের মুহূর্তেই ওই দানবগুলো এসে কেট আর মার্ককে অ্যাটাক করতে যায়, কিন্তু মাঝখানে লোহার গ্রিল থাকায় তারা পৌঁছাতে পারে না। তবুও ভয়ে কেট একেবারে ফ্রিজ হয়ে যায়। অন্যদিকে মার্ক দ্রুত পরিস্থিতি বুঝে নিচের দিকে পালানোর ইশারা করে। শুরুতে কেট অনেক দ্বিধায় ছিল, কিন্তু যখন তারা দেখে যে দানবটা অলরেডি গ্রিল ভাঙতে শুরু করেছে তখন মার্ক নালার পথ ভেঙে দিয়ে দুজনে ওদিকে এগোতে থাকে। নিচের অংশটা পুরোপুরি পানিতে ভর্তি ছিল। এটা দেখে মার্ক সাহস জোগাড় করে পানিতে নেমে পড়ে আর ওখান থেকে বেরোনোর পথ খুঁজতে লাগে। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর শেষ পর্যন্ত মার্ক একটা সরু পথ দেখতে পায় যেটা বাইরের দিকে গিয়েছে। সে ফিরে এসে প্রথমে কেটকে সেই পথে পাঠায়, কারণ ওই পথটা এতটাই সরু ছিল যে এখান থেকে একটা সময় মাত্র একজনই পার হতে পারবে। কেট তখন এক মুহূর্ত দেরি না করে পানিতে ডুব দিয়েই সামনে এগিয়ে যেতে লাগে। মার্ক সেখানে অপেক্ষা করছিল। ঠিক তখনই আবারও সেই দানবটার গর্জন শুনতে পাওয়া যায়। ঠিক তখনই কেট মার্কের দিকে লাইট ধরে সামনের রাস্তা যে ক্লিয়ার এটা বুঝিয়ে দেয়। মার্কও তখন এক মুহূর্ত দেরি না করে এদিকে এগোতে থাকে, কিন্তু মাঝপথে দেয়ালে ধাক্কা লেগে সে দিক হারিয়ে ফেলে। তখন পানির মধ্যে তার দম বন্ধ হয়ে আসছিল। ঠিক যখন সে অজ্ঞান হতে যাচ্ছিল তখনই কেট সেখানে ফিরে এসে তাকে ধরে উপরে নিয়ে আসে। দুজন হাঁপাতে হাঁপাতে পানি থেকে উঠে আসে। এরপর তারা সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারা হাঁটু গেড়ে ধীরে ধীরে আবারও এগোতে লাগে। কিছু দূর এগোনোর পর তারা সুড়ঙ্গের শেষে হালকা আলোর দেখা পায়, যা তাদের মনে আবার আশার আলো জাগিয়ে তোলে। তারা সেই আলোর দিকেই বেরোনোর চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই হঠাৎ মাটি কেঁপে ওঠে আর সামনে থাকা গর্ত থেকে এক বিশাল জিপ বেরিয়ে আসে। ভয়তো কেট পিছিয়ে যায়, কিন্তু মার্ক সঙ্গে সঙ্গেই তাকে সামনে এগোনোর ইশারা করে। ততক্ষণে তারা বুঝে গেছে অন্ধকারে এই জিপটা ঠিক মতো দেখতে পায় না। মার্ক এই সুযোগটা কাজে লাগিয়ে কেটকে ধীরে ধীরে সামনে ঠেলে দেয় আর নিজে তার সামনে পেছনে এগোতে লাগে। কিন্তু হঠাৎ কেট একদম স্থির হয়ে যায়। মার্ক বারবার সামনে এগোতে বলে, কিন্তু কোনো সাড়া না পেয়ে এরপর কাছে গিয়ে দেখতে পায় কেট মারা গেছে। তখন সে বুঝতে পারে প্রচন্ড আঘাত আর অ্যাংজাইটির কারণেই তার মৃত্যু হয়েছে। এই রাস্তাটা এতটাই সরু ছিল যে কেট ওখানে পড়ে থাকার কারণে পুরো রাস্তাটায় ব্লক হয়ে যায়। তাই মার্কও ওখান থেকে কোনো মতে বের হতে পারছিল না। মার্ক আতঙ্কিত হয়ে চারিদিকে তাকায় আর নিচে তাকিয়ে সে দেখে সেই গর্তের ভেতরে শত শত ক্রিয়েচার হামাগুড়ি দিচ্ছে। সে জানতো সামান্য শব্দ হলেই সবগুলো তার উপর ঝাঁপিয়ে পড়বে। তাই ধীরে ধীরে সে কেটের কাছ থেকে সব জিনিস নিয়ে তাকে আস্তে আস্তে ওখান থেকে সরানোর চেষ্টা করে, কিন্তু অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরও সে কেটকে ওখান থেকে কোনোভাবেই সরাতে পারছিল না। মার্ক তখন হতাশ হয়ে সেখানেই বসে পড়ে। তার হাত কাঁপছিল, চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। সে পকেট থেকে মোবাইল বের করে, যেখানে তার সন্তানদের পুরনো একটা ভিডিও চলছিল। চরম হতাশায় সে বন্দুক তুলে নিজের জীবন শেষ করার চেষ্টা করে, কিন্তু ট্রিগার চাপতেই শুধু একটা ক্লিক শব্দ হয়, কারণ বন্দুকে কোনো গুলি ছিল না। রাগ আর কষ্টে সে বন্দুকটা মাটিতে ছুঁড়ে ফেলে আর এই সব কিছুর জন্য কেটকেই দোষ দিতে লাগে। ঠিক তখনই তার ফোনের স্ক্রিনে আলো জ্বলে ওঠে। সে ফোনটা তোলে আর স্ক্রিনে তার স্ত্রীর পাঠানো ভয়েস মেসেজ ছিল, যেখানে সে বলছিল
যে সে আর তার বাচ্চারা নিরাপদে আছে আর সবাই তার অপেক্ষায় আছে। এই কথাগুলো শুনেই তো মার্ক অনেক ইমোশনাল হয়ে কেঁদে ফেলে। সে সঙ্গে সঙ্গে একটা প্ল্যান বানায় আর ফোনের অ্যালার্ম চালু করে আর সাবধানে ফোনটা কেটের পায়ের কাছে রেখে দেয়। কিছুক্ষণের মধ্যে সুড়ঙ্গের ভেতরে থাকা ক্রিয়েচারগুলো ফোনের শব্দ শুনে ওই শব্দের দিকে এগোলে আর তার দেহটাকে টেনে গর্তের ভেতরে নিয়ে যায়। এই সুযোগে মার্ক হামাগুড়ি দিয়ে বাইরে বেরোনোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ মাটি আবার কেঁপে ওঠে আর একটা ক্রিয়েচার পেছন থেকে তাকে ধরে ফেলে। মার্ক এক মুহূর্ত দেরি না করে ওয়াইনের বোতলটা খোলে আর লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে সমস্ত শক্তি দিয়ে ওই ক্রিয়েচারটার দিকে ছুঁড়ে মারে। আগুন তো মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে আর এই সুযোগে মার্ক কোনো রকমে বাইরে বেরিয়ে আসে। কিন্তু বাইরে বেরিয়ে সে পুরোপুরি থমকে যায়, কারণ চারিদিকে ধ্বংসস্তূপ, দূর পর্যন্ত মানুষের কোনো কোলাহল নেই। সব জায়গায় বড় বড় ক্রিয়েচাররা ঘুরে বেড়াচ্ছে। মার্কের তখন মনে হচ্ছিল সে হয়তোবা অন্য কোনো দুনিয়াতে চলে এসেছে। আর ঠিক এখানেই আমাদের আজকের এই মুভির গল্পটা শেষ হয়ে যায়। আমার সব থেকে খারাপ লেগেছে, এত চেষ্টা করার পরও মার্ক তার পরিবারের কাছে পৌঁছাতে পারল না। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই।